জানছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনের। খোদ পেন্টাগনের অত্যন্ত সুরক্ষিত গোপন ঘাঁটির বাংকারের ভেতরে দাউ দাউ করে জ্বলছে আমেরিকার 11টি অত্যাধুনিক যুদ্ধ বিমান, 8টি রিফুয়েলিং এয়ারক্রাফট এবং একটি বিশালাকার C-17 পরিবহন বিমান। টানা 3টি যুদ্ধ করেও ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের একটি পশমও বাঁকা করতে পারলেন না, তখন সুপার পাওয়ার আমেরিকার সামরিক ইতিহাসে রচিত হল সবচেয়ে বড় এবং লজ্জাজনক পরাজয়ের দলিল। গত 24 জুলাইয়ের পর ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই লেজ গুটিয়ে ইরানের সমস্ত হামলা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। কিন্তু দর্শক, সুপার পাওয়ার আমেরিকার এ হামলা স্থগিত করা বা পিছু হটা আজকের আসল চমক নয়। আসল চমক হলো অ্যাক্সিওস সাংবাদিক বারাক রাভিদ হোয়াইট হাউস থেকে যে চরম গোপনীয় তথ্যটি ফাঁস করেছেন এবং আইআরজিসি মার্কিন ঘাঁটি পরিদর্শনের জন্য সাংবাদিকদের যে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তা প্রমাণ করে যে আমেরিকার হাতে ইরানকে আটকানোর আর একটিও অপশন অবশিষ্ট নেই। কিভাবে ওমানের পায়ে ধরে ট্রাম্প আজ মধ্যপ্রাচ্যে আত্মসমর্পণের পথ খুঁজছেন এবং কিভাবে ইরান আজ বিশ্বের নতুন সুপার পাওয়ার হয়ে উঠল, তার পুরো ডার্ক মাস্টার প্ল্যান আজ এই ভিডিওতে ডিকোড করব। চোখ না সরিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমেরিকার এই নগ্ন পলায়ন এবং ট্রিলিয়ন ডলারের অস্ত্র ভাণ্ডার ধ্বংসের পর পুরো পশ্চিমা বিশ্ব আজ থর থর করে কাঁপছে। তবে প্রশ্ন হলো, টানা 3টি ব্যর্থ যুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ লেজ গুটিয়ে ইরানে হামলা স্থগিত করার নির্দেশ দিলেন এবং কেনই বা ওমানের মধ্যস্থতায় আমেরিকার মতো পরাশক্তি আজ ইরানের কাছে আলোচনার টেবিলে ফেরার জন্য আক্ষরিক অর্থেই ভিক্ষা চাইছে। বাহরেনের ইসা এয়ারবেস এবং জর্ডানের আল আজরাক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর আইআরজিসি কেন বুক ফুলিয়ে পশ্চিমা সাংবাদিকদের মার্কিন ঘাঁটি পরিদর্শনের চ্যালেঞ্জ ছুড়ে দিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে পরিচিত বারাক রাভিদ যে গোপন মেসেজটি ফাঁস করলেন, তা কি প্রমাণ করে না যে ডোনাল্ড ট্রাম্পের ফ্রি নিরে আর কোনো তীর অবশিষ্ট নেই এবং মধ্যপ্রাচ্যের আসল সুপার পাওয়ার এখন আমেরিকা নয়, বরং স্বয়ং ইরান? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। দর্শক, আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে বড় পট পরিবর্তনের লাইভ ধারাভাষ্যটি আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। গত 23 জুলাই বৃহস্পতিবার রাতে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বিমান বাহিনী তাদের 13তম হামলাটি সম্পন্ন করে। ট্রাম্প প্রশাসন অত্যন্ত দাম্ভিকতার সাথে ভেবেছিল এ ধারাবাহিক হামলায় ইরান হয়তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং খামেনি ভয়ে আত্মসমর্পণের সাদা পতাকা ওড়াবেন। কিন্তু জিওপলিটিক্সের বাস্তব মাঠে ঘটল তার ঠিক উল্টো। 24 জুলাই সকালে মার্কিন হামলার রেশ কাটতে না কাটতেই ইরান শুরু করে তাদের প্রলয়ঙ্কারী প্রত্যাঘাত। আইআরজিসি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলগুলো টান গিয়ে আঘাত হানে বাহরেনে অবস্থিত আমেরিকার অত্যন্ত সুরক্ষিত ইসা এয়ারবেস এবং জর্ডানের আল আজরাক ঘাঁটিতে। আন্তর্জাতিক মিলিটারি রিপোর্ট অনুযায়ী কুয়েতের একাধিক মার্কিন ঘাঁটিও এ হামলার শিকার হয়। আইআরজিসির এ অভাবনীয় এবং নিখুঁত হামলার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে 24 জুলাই শুক্রবার রাতেই ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পিত সমস্ত হামলা স্থগিত করার নির্দেশ দিতে বাধ্য হন। পেন্টাগনের জেনারেলরা বুঝতে পারেন তারা এমন এক ইঁদুর বিড়াল খেলায় মেতেছেন যেখানে ইরানকে আটকাতে গেলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার সামরিক অস্তিত্ব চিরতরে মুছে যাবে। গত 24 এবং 25 জুলাই ইরানে আর কোনো হামলা চালায়নি আমেরিকা। বর্তমানে মধ্যপ্রাচ্যে একটি অঘোষিত এবং সাময়িক যুদ্ধবিরতি চলছে। পশ্চিমা সামরিক বিশ্লেষক এবং মূলধারার মিডিয়াগুলো ডোনাল্ড ট্রাম্পের এ লেজ গুটানোকে ঢাকার জন্যই সাফাই গাইছিল, যেটি হয়তো আমেরিকার কোনো ট্যাকটিক্যাল পজ বা বড় হামলার আগের সাময়িক প্রস্তুতি। কিন্তু দর্শক, এ ফাঁকা দম্ভের বেলুনটি ফুটো করে দিয়েছেন খোদ আমেরিকারই এক প্রভাবশালী সাংবাদিক, অ্যাক্সিওসের বিখ্যাত সাংবাদিক বারাক রাভিদ, যাকে হোয়াইট হাউসের ডার্ক মেসেঞ্জার বা গোপন খবরের লাইভ ফিড বলা হয়। তিনি এক্সে একটি টুইট করে পশ্চিমা বিশ্বের রাতের ঘুম হারাম করে দিয়েছেন। হোয়াইট হাউস যেসব মেসেজ সরাসরি মিডিয়াকে দিতে পারে না,
তা তারা বারাক রাভিদের মাধ্যমে লিক করে। রাভিদ অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গতরাতে আমেরিকা বড় ধরনের হামলার প্রস্তুতি নেয়নি, বরং তাদের প্রস্তুতি ছিল গত 2 সপ্তাহের সাধারণ এবং নিয়মিত হামলারই একটি অংশ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ফ্রি নিরে আর কোনো মাস্টার প্ল্যান বা বড় হামলার ব্লু প্রিন্ট অবশিষ্ট নেই। সুপার পাওয়ার আমেরিকার অস্ত্র এবং ছক আক্ষরিক অর্থেই ফুরিয়ে গেছে। আর এই চরম সামরিক এবং কৌশলগত শূন্যতার কারণেই ডোনাল্ড ট্রাম্প এখন মরিয়া হয়ে ওমানের মধ্যস্থতায় আবারও আলোচনার টেবিলে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন। যে ট্রাম্প কয়েকদিন আগে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিচ্ছিলেন, সেই ট্রাম্পই আজ ওমানের মাধ্যমে খামেনির কাছে যুদ্ধবিরতির বার্তা পাঠাচ্ছেন। আমি আমার আগের বিশ্লেষণগুলোতে বারবার বলেছিলাম, শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বাধ্য হবেন আলোচনার টেবিলে আসতে, আর আজ সেটাই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমেরিকার এই নগ্ন পলায়ন এবং আলোচনার টেবিলে বসার আকুতির জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটির কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের জুলগাধর এমন এক রক্তহিম করা হুঙ্কার দিয়েছেন, যা পেন্টাগনের জেনারেলদের বাংকারে লুকাতে বাধ্য করেছে। জুলগাধর অত্যন্ত শীতল কণ্ঠে বলেছেন, আমেরিকা আত্মসমর্পণ না করা পর্যন্ত এ যুদ্ধ শেষ হবে না। একটু কল্পনা করুন দর্শক, যে আমেরিকা সারা জীবন অন্য দেশকে আত্মসমর্পণের আলটিমেটাম দিত, আজ সে আমেরিকাকে আত্মসমর্পণের শর্ত ছুড়ে দিচ্ছে তেহরান। এই হুঙ্কার কোনো সাধারণ রাজনৈতিক ফাঁকা বুলি নয়। জুলগাধর অত্যন্ত স্পষ্ট করে ট্রাম্পকে মেসেজ দিয়েছেন, সমঝোতা চাইলে সমঝোতা, যুদ্ধ চাইলে যুদ্ধ। টানা 3টি নিষ্ফল যুদ্ধের পর ওয়াশিংটন এবং পেন্টাগন আজ মর্মে মর্মে বুঝতে পারছে যে ইরানের সাথে যুদ্ধ মানেই নিজেদের সাম্রাজ্যের কফিনে পেরেক ঠোকা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কেন এত মরিয়া হয়ে যুদ্ধ থামাতে চাইছেন? এর আসল এবং লোমহর্ষক উত্তরটি দিয়েছেন আইআরজিসির মুখপাত্র হুসেইন মোহেব্বি। তিনি তাসনিম নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গত 15 দিনের লড়াইয়ে মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির যে পরিসংখ্যান দিয়েছেন, তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। মোহেব্বির দেওয়া তথ্য অনুযায়ী ইরানি হামলায় এ অঞ্চলে অবস্থানরত আমেরিকার 11টি অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 8টি রিফুয়েলিং বিমান, একটি C-17 পরিবহন বিমান এবং একটি P-8 সামুদ্রিক টহল বিমান সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। শুধু তাই নয়, জর্ডানের হ্যাঙ্গারের বা শেল্টারের ভেতরে থাকা 1 কোটি টাকার F-15 যুদ্ধ বিমান এবং আকাশের 17টি ড্রোনও গলে ছাই হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের $1 ট্রিলিয়ন এয়ারফোর্স আজ আক্ষরিক অর্থে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ভাসমান কফিনে পরিণত হয়েছে। আমেরিকা এবং CNN যখন এই ক্ষয়ক্ষতির পরিমাণ লুকানোর চেষ্টা করছে, তখন আইআরজিসির মুখপাত্র ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, পেন্টাগনের যদি সাহস থাকে তবে তারা তাদের মার্কিন ঘাঁটিগুলোতে আন্তর্জাতিক সাংবাদিকদের পরিদর্শনের সুযোগ দিক। তাহলে পুরো বিশ্ব দেখতে পাবে আমেরিকার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ। আইআরজিসির এ চ্যালেঞ্জের পর হোয়াইট হাউস আক্ষরিক অর্থেই বোবা হয়ে গেছে। দর্শক, কিছুদিন আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই যখন বুক ফুলিয়ে বলেছিলেন, উই আর অলসো সুপার পাওয়ার, মানে আমরাও সুপার পাওয়ার, তখন পশ্চিমা বিশ্ব এবং ট্রাম্প প্রশাসন তাচ্ছিল্যের হাসি হেসেছিল। কিন্তু আজ আধুনিক যুদ্ধের ময়দানে ইরান যেভাবে $1 ট্রিলিয়ন আমেরিকাকে লেজ কুটিয়ে পালাতে বাধ্য করেছে, তা প্রমাণ করে যে বাঘের সে কথাটি কোনো ফাঁকা বুলি ছিল না। ইরান আজ আক্ষরিক অর্থেই বিশ্বের বুকে এক অজেয় সুপার পাওয়ার হিসেবে নিজেদের আত্মপ্রকাশ নিশ্চিত করেছে। টানা 3টি চরম ব্যর্থ যুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্প আবারও যুদ্ধে ফিরবেন কিনা তা বলা প্রায় অসম্ভব, কারণ ট্রাম্প একজন আনপ্রেডিক্টেবল বা খামখেয়ালি নেতা। তিনি নিজের ইগো বাঁচাতে যে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু জিওপলিটিক্সের রুট বাস্তবতা হলো, ট্রাম্পের হাতে ইরানকে হারানোর মতো আর কোনো অপশন অবশিষ্ট নেই। আমেরিকার শ্রেণীরে যা কিছু ছিল তার সবকটি অস্ত্র এবং কৌশল তারা ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছে এবং চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, টানা 3 যুদ্ধে চরমভাবে পরাস্ত হয়ে ওমানের মধ্যস্থতায় আমেরিকার এই আলোচনার টেবিলে ফেরার আকুতি কি ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক আত্মসমর্পণ নয়? আমেরিকার 11টি যুদ্ধবিমান ধ্বংস এবং সাংবাদিকদের ঘাঁটি পরিদর্শনের এই আইআরজিসির চ্যালেঞ্জ কি প্রমাণ করে না যে সুপার পাওয়ারের তকমা আজ ওয়াশিংটন থেকে
চিরতরে। আজকে পুরো ভিডিওতে আমি বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে চাই, কারণ বাংলাদেশ নিয়ে কথা বলাটা এখন খুব জরুরি বলে মনে করছি। যে জুলাই আন্দোলনের মাধ্যমে একটা নতুন সরকার স্বাধীনভাবে ভোটাধিকারের মাধ্যমে ক্ষমতায় বসতে পেরেছে, ফ্যাসিজম, স্বৈরাচার এবং ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা পেয়েছে, এবং যারা সেই ফ্যাসিজম তাড়াবার জন্য প্রধান সৈনিক ছিল, জুলাই আন্দোলনের নেতারা বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, যারা এখন নতুন একটি দল গঠন করেছে, এনসিপি, তারা জুলাই পদযাত্রা যখন করছে, জুলাই ঘটনার 2 বছর পর, 24শে জুলাই পর 26শে জুলাইতে এসে তারা যখন জুলাই পদযাত্রা করছে, তাদের উপর এই আন্দোলনের মাধ্যমে যারা ক্ষমতায় বসছে, যারা কখনো ক্ষমতায় বসতে পারার কথা ছিল না, তারা তাদের উপর হামলে পড়েছে। এর চেয়ে কষ্টের, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। দর্শক, আজকে আমি আপনাদের প্রচুর ভিডিও দেখাতে চাই। প্রথম আমরা হবিগঞ্জ থেকে একটা ভিডিও দেখাবো সার্জিস আলমের। কি বলছে তিনি, আমরা এক নজর শুনে আসি। রড দিয়ে ওনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন। আপনারা যদি দেখেন যে এখানে ওনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী, এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। কারণ আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, এনসিপি অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওইখানে পিটায়। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে? সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের টিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। দর্শক, আমরা সার্জিস আলমের হবিগঞ্জ থেকে তার যে লাস্ট বক্তব্য সেটা আপনাদের শোনালাম। আসলে কি ঘটেছে আমরা এক নজর জেনে আসি। সেই সংবাদটির একটু ডিটেলস আপনাদের দিয়ে আমি আরো অনেক ভিডিও আপনাদের দেখাবো সবকিছু মিলে। হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা গাড়ি বহরে হামলা করেছে এমন অভিযোগ করেছে এনসিপির পক্ষ থেকে। অর্থাৎ এনসিপি যখন তারা জুলাই পদযাত্রা শেষ করে ফিরছিল, ছাত্রদলের নেতাকর্মীরা, যুবদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সন্ধ্যায় শহরের থানা মোড় এলাকায় এর সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখা হয়। রাত 8টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। হামলায় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ও জেলা সদস্য সচিব মাহবুবুর রহমান মুবিন সহ অন্তত 20 জন আহত হন। তাদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয় এবং তাদেরও মারধর করা হয় ব্যাপকভাবে। এনসিপি জেলা শাখার আহ্বায়ক আবহেনা মোস্তফা কামাল বলেন, সন্ধ্যায় সমাবেশ শেষ করে কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিস আলমকে নিয়ে সার্কিট হাউসে যাওয়ার সময় থানা মোড় এলাকায় তাদের উপর বর্তমান সরকার দলের নেতাকর্মীরা হামলা চালায়। এখন এই যে বিষয়টি আমরা শুনলাম, এটি একটি জাতীয় দৈনিকের খবর থেকে বলছি। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিগান বলেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে কেউ যদি এসে অশালীন বক্তব্য দিয়ে শহরকে অস্থিতিশীল করতে চায়, তার দায়ভার তাদেরকে নিতে হবে, অন্য কেউ এর দায়ভার নেবে না। তবে আজকে অপ্রীতিকর একটি ঘটনার খবর আমি শুনেছি, এর সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। শুনেছি কোনো অশালীন বক্তব্যকে ঘিরে বিক্ষুব্ধ মানুষজন তাদের ধাওয়া দিয়েছে। এই ঘটনার সঙ্গে ছাত্রদল বিএনপির কেউ জড়িত না।
এই যে আমরা তথ্যটি পেলাম, এনসিপি তাদের অভিযোগ দিয়েছে ছাত্রদল যুবদলের বিরুদ্ধে, আর ছাত্রদল বলছে এটার সাথে তারা যুক্ত না, কারণ বক্তব্যের সময় অশালীন বক্তব্য দেওয়া হয়েছে। ঠিক এই কথাগুলো হাসিনাও বলতো, আওয়ামী লীগও বলতো, যুবলীগ বলতো, ছাত্রলীগ বলতো। ক্ষমতায় বসলে কথাগুলো এরকম হয়ে যায়। তখন বিএনপিকে মারধর করা হতো। বিএনপি নেতারা যখন হাসিনার বিরুদ্ধে হাসিনাকে ফ্যাসিস্ট স্বৈরাচার বলতো, তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিএনপি নেতাদের মারতো। এখন বিএনপি বিরোধী দলকে মারছে। ক্ষমতা স্থায়ী না, ক্ষমতা অস্থায়ী। আবার কখনো বিএনপি বিরোধী দলে থাকবে, বিএনপি মার খাবে। কিন্তু এটা কি চলবে? এভাবেই চলবে 2026-এ এসে, 54 বছরের বাংলাদেশে? এটা কি রাজনীতি হওয়া উচিত? তাহলে এতগুলো মানুষ প্রাণ দিল কেন হাসিনা বিরোধী আন্দোলনে? এত মানুষ পঙ্গু, অন্ধ হলো কেন? আসলে এর উত্তর মিলছে না। আসেন আমরা আরেকটা দৃশ্য দেখে আসি। আমরা দেখছি যে সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারের গাড়ি আটকে এভাবে হামলা করা হয়। পুলিশ সেখানে নীরবে দেখে। কিছু কিছু পুলিশ শারীরিক কিছুটা ভাবে চেষ্টা করে, কিন্তু অধিকাংশ পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকে, কারণ সরকার দলকে পুলিশ কিছু বলতে পারে না, পুলিশের বলা উচিত না। এটা নিয়ম হয়ে গেছে বাংলাদেশে। আমরা আরেকটা ফুটেজ দেখে আসি। এদিকে আমরা আরো কিছু দৃশ্যপটের কি বলবো, কি করতেছে? এই প্রশাসন কিছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই, ভাই প্রশাসন দেখা দেখা দেখতেছে, ভাই প্রশাসন দেখতেছে ভাই, আমাদেরকে মারতেছে ভাই। সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করছে, প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে। এটা হবিগঞ্জে হামলার সময়ের দৃশ্য। আমরা সালাউদ্দিন আম্মার আজকে দেখলাম রাজশাহী। আমি সার্জিসদের নিয়ে কথা বলবো আরো। সালাউদ্দিন আম্মারের একটা লাইভ সাংবাদিক সম্মেলনে কিছু অংশ। সেই দুইটা মানুষ যারা মুখ খোলা শুরু করছিল, এরা আবার নিজেদেরকে ঢুকাই দিচ্ছে, আবার ফ্যাসিবাদের জন্ম হচ্ছে। শুরুটা আপনাদের এখান থেকে আসছে। আমি বারবার আপনাদেরকে এটা বলছি, সে ছাত্রলীগ, প্রমাণিত ছাত্রলীগ। এখানে ছাত্রলীগ সন্দেহ করার কিছু নাই। যদি আমাদের তারপরে তালা মারা হয়েছিল, তাকে লিস্টে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। সেখানে রাজশাহী ইউনিভার্সিটি বর্তমান সরকার দলের সাপোর্ট নিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে উঠেছে, অথচ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে উঠতে দেওয়া হয়নি ছাত্রলীগের আমলে। ছাত্রলীগের চরিত্রটা এমন হয়ে গেল কেন? গত 15 বছর যারা লীগের হাতে মার খেয়েছে, জুলুমের শিকার হয়েছে, তারা সেই লীগকে অর্থের বিনিময়ে বা কোনো সুযোগের বিনিময়ে ক্যাম্পাসে ওঠার চেষ্টা করছে। তবে রাজশাহীর ছাত্রনেতা, ডাকসু নেতা সালাউদ্দিন আম্মার তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তার একটা বক্তব্য আমরা শুনে আসি। তিনি কি বলছেন? আমাদের ইনসাফ 2 বছর ধরে ছাত্রলীগের ব্যাপারে কোনো ডিসিশন না নিয়ে আজকে এই পরিস্থিতিতে তারা নিয়ে আসলো। এটা দায় আমি কাকে দিব? আমি আইনকে দিব, আমি প্রশাসনকে দিব। যখন তারা দিতে পারতেছে না, তখন তো আমাকে নিতে হবে। হ্যাঁ, ওখানে আহত মানে কি? কোথায় ওনার এখানে মানে ইয়ে দেখা যাচ্ছে, সাদা মাংস দেখা যাচ্ছে, এমন বাজে অবস্থায় অনেক আকস্মিক ভাবে হামলা করা হয়েছে। ওরা ছিল 7 জন, আমরা ছিলাম মাত্র 3 জন, এবং আমরা জাস্ট বসে, আমি তো সহতত্ত্ব গবেষণার সাথে কথা বলতেছিলাম, আকস্মিক ভাবে তারা গিয়ে হামলা করছে। 7 জনের নামগুলো আমি তো চিনি না তাদেরকে। নাম সামিল করে দিয়েছি। দেখেন অবস্থা, এই এদের মানে এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নেতা সালাউদ্দিন আম্মারের বক্তব্য আমরা শুনলাম। সারা বাংলাদেশের দৃশ্যগুলো আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। গণ অধিকার পরিষদের রাশেদদের মতো কি বলবো, হাসিনা প্রেমীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, এবং একসময় যারা বিএনপি বিরোধী ছিল, আওয়ামী লীগ তোষণ করেছে, আওয়ামী লীগের থেকে সুবিধাভোগী, তারা এখন আস্তে আস্তে বিএনপির ঘরে প্রবেশ করছে। এটাই হবে, এটা আমরা আগে জানতাম।
যখন আমরা বিএনপির জন্য খুব সিরিয়াসলি কাজ করতাম, জীবনের হুমকি নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলাম, হ্যাঁ, যে দেশে থাকলে তো গুম খুন বা ক্রস ফায়ার হয়ে যাব এই ভয় বাঁচার জন্য চলে গেলাম, তখন অনেকে বলতাম যে জীবনটা বাজি রেখে কেন কাজ করছি দেশের জন্য? দেশটা কি একটা একটা পদ নাকি পদবী নাকি? দেশটা আসলে কি? দেশটা কন্ট্রোল করে তো রাজনীতিবিদরা। এই রাজনীতি তো আসলে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, বিক্রি হয়ে গেছে। আসলে তাই দেখলাম বিএনপির বহু ত্যাগী নেতারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আফসোস করছে যে 15-16 বছর মাঠে ঘরে ঘুমাতে পারেনি, মাঠে ঘাটে বিভিন্ন চাষাবাদ জমিতে পালিয়েছিলাম, ধান খেতে, পাট খেতে, গাছে গাছে, অন্ধকারে। আমি নিজের চোখে অনেককে দেখেছি, তাদের কারো খোঁজ নেই, তারা কোথাও নেই। কিন্তু ওই সময় যারা সুবিধাভোগী, টাকার বিনিময়ে নেতাদের ম্যানেজ করে, তারা এখনো সুবিধাভোগী। লজ্জা। যে ছেলেগুলো বাংলাদেশকে স্বাধীন করলো, যখন বিএনপি জামাত নামক দুটো রাজনৈতিক দল পুরো ব্যর্থ হয়ে গেল হাসিনাকে সরাতে, তখন বৈষম্য বিরোধী নামের একটা আন্দোলন তৈরি হলো। এই ছেলেরা, ছাত্র জনতারা, পুরো বাংলাদেশের মানুষ তাদের ডাকে আসছে, বিএনপি জামাতের ডাকে কেউ কিন্তু আসে নাই। বাংলাদেশের মানুষ, কোনো জনগণই আসতো না। কেন আসতো না জানেন? জানে যে এই রাজনীতিবিদরা হাসিনা চলে গেলে এরা ক্ষমতায় বসবে, এরা এই হাসিনার মতো এটা দেশ তৈরি করবে। এই যে এখন যা হচ্ছে, যুবদল ছাত্রদল যা করছে, এটা বাংলাদেশের মানুষ জানতো, কেউ তাদের ডাকে আসতো না। এই জন্য বিএনপি পল্টনে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতো, জামাত ইসলাম বাইতুল মোকাররমের দক্ষিণে মিছিল করতো, কেউ আসতো না। কেন আসতো না? এটা সব 2 নম্বর। এদের ডাকে কেউ আসে লাভ কি? জীবন দিয়ে লাভ কি? দিন শেষে কিচ্ছু হবে না। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ডাকে অজস্র মানুষ, শিশু কিশোর, সব নারী পুরুষ বৃদ্ধ সব বেরিয়ে আসলো। বাংলাদেশ থেকে হাসিনা পালালো অনেক রক্তের বিনিময়, অনেক জীবনের বিনিময়। বসানো হলো বিশ্বাসঘাতক ডক্টর ইউনূসকে ক্ষমতায়। রন্ধে রন্ধে তার আওয়ামী ফ্যাসিজমের লোকদেরকে উপদেষ্টা করা হলো। হয়ে গেল একটা নির্বাচন। সেই নির্বাচনের পর আমরা কি দেখলাম? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটি ক্ষমতায় বসলেন, কিন্তু অদৃশ্যভাবে কেন যেন মনে হচ্ছে তিনি দেশের সবকিছু জানেন না বা তাকে জানতে দেয়া হচ্ছে না। তিনি অনেক ভালো ভালো উদ্যোগ নিয়ে কাজ করছেন, কিন্তু পেছন থেকে বিএনপিটাকে ধ্বংস করতেছে এই ছাত্রদল, যুবদল, বিএনপির কিছু সুবিধাবাদীরা। সবাই না, যারা ত্যাগ স্বীকার করছে বিএনপির জন্য, তারা করছে না এটা। তারা এখনো বিএনপির এই কর্মকাণ্ডে কষ্ট পাচ্ছে যে এটা কেন হচ্ছে, কেন বিএনপিকে আওয়ামী লীগ বানিয়ে ফেলছে, আওয়ামী লীগের পথে কেন হাঁটছে বিএনপি। কারণ এভাবে তো টিকে থাকা যায় না, এটা প্রমাণিত। আপনি সবাই জানে, জুলুম করে কেউ টিকে থাকতে পারে? সম্ভব? আর এই যুগে এসে, জেনজিদের যুগে এসে, যেখানে নরেন্দ্র মোদীর মসনদ কাঁপিয়ে দিয়েছে এই জেনজিরা, হাসিনার পতন হয়ে গেছে, স্বৈরাচার ফ্যাসিস্ট, সেখানে বিএনপিতে একেবারেই একটা কি বলবো দুধের বাচ্চা হাসিনার কাছে। যারা এই দেশকে এত ত্যাগের বিনিময়ে স্বাধীন করলো, তাদেরকে মার খেতে হচ্ছে। কাদের হাতে মার খেতে হচ্ছে? যারা এই স্বাধীনতার বিনিময়ে ফল ভোগ করছে ক্ষমতায় বসে। আবার কাদেরকে নিচ্ছে? যারা পালাতক আওয়ামী লীগ, তাদেরকে সাথে নিয়ে আজকের মুক্তিযোদ্ধাদের মারছে। 71-এর মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলা যাবে না, কিন্তু জুলাইয়ের মুক্তিযোদ্ধাদের মারা যাবে। এ কেমন বাংলাদেশ? এটা বাংলাদেশ? এই বাংলাদেশ চেয়েছিলাম? খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে সমালোচনা সহ্য করা যায় না। আচ্ছা, শেখ হাসিনা তো অনেক লম্বা লম্বা কথা বলে গিয়েছিলেন। আছেন কোথাও ওবায়দুল কাদের? আছেন কোথাও বেনজির? আছেন কোথাও হারুন? কোথায়? সবার ঠিকানা একটা জায়গা হয় যদি মানুষ পাশে না থাকে। আজকে সবচেয়ে বড় ঘৃণা লাগছে আমার জামাত ইসলামের জন্য। না তারা সরকারে, না তারা বিরোধী দলে, না তারা যোগ্য। এরা ক্ষমতায় বসলে দেশ চালাবে কি করে? আল্লাহ বাঁচাইছে এদের হাত থেকে, এই জাতিকে রক্ষা করছে। এরা কোনো দলের মধ্যেই পড়ে না, এরা তাবলিগও না, এরা রাজনৈতিক দলও না। সংসদে হিজড়াদের মতো কথা বলে। দুঃখ পাবেন জামাতের লোকের, আমি জানি, আমি দুঃখ পাবেন বলেই কথাগুলো বলছি। সংসদে তারা সরকারের চামচামি করেই যাচ্ছে, সরকারের ভালো কি খারাপ কি তারা বুঝতে পারতেছে না। কেউ এসে ফ্রিজ চাচ্ছেন, কেউ এসে এটা বলছেন। কিসব লোকদেরকে পার্লামেন্টে বসাইছেন যাদের যোগ্যতাও নয় পার্লামেন্টে বসার। কার্টুন, একটা কার্টুনের দৃশ্য। বিএনপির তাও তো রাজনীতিবিদ পলিটিশিয়ানরা কিছু আছে, যারা ভালো আছেন খারাপও আছে। জামাতের মধ্যে কারা আছেন? এক ডক্টর শফিক এসেই বা আবার যেই বক্তব্য দেন যেন তাবলিগ করতে আসেন। সারা দেশে কি হচ্ছে? তাদের এমপিরা কি করছে? ছোট বাচ্চা মেয়েকে নিয়ে ফুর্তি করতে গিয়ে ধরা পড়ছে। যশোরে কি করছে? এমপির মেয়ে গিয়ে মাদ্রাসার সামনে ভবনের মধ্যে ঢুকে। এগুলো কেন হচ্ছে? একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের বিএনপি জামাত সহ সব দলগুলোকে আমাদের ইন্টেলিজেন্স এবং ওপারের ইন্টেলিজেন্স
বিভিন্ন হানি ট্র্যাপে আটকাবার চেষ্টা করছে। এগুলো বারবার বলছি, তাদেরকে কানে পানে যাচ্ছে না। পুরুষের সবচেয়ে দুর্বল জায়গা নারী আর টাকা। তো জামাত তো নারী বা টাকার দিকে ছুটছিল না, এতদিন আটকাতে পারেনি।